সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা কিছু লিড নিউজ নিয়ে কথা বলবো। আজকে সারাদিনের যে লিড নিউজগুলো ছিল, একটা ব্রেকিং নিউজ ছিল ওবায়দুল কাদেরের একটি সাক্ষাৎকার নিয়ে, যে সংবাদটি বাংলাদেশের অনেকগুলো নিউজ পোর্টালে প্রকাশ করা হয়েছে। সেই সংবাদটিতে ওবায়দুল কাদের তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সাক্ষাৎকারে বলেছেন সেদিন তার বেঁচে থাকার কথা ছিল না, তাকে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ তার নিজের গায়ের কাপড়টা পরিয়ে, শার্টটা পরিয়ে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে এবং তিনি 5 ঘন্টার মতো বাথরুমে অবরুদ্ধ ছিলেন। তিনি আশা ছিল না তার বেঁচে থাকার। তো তার পুরো সাক্ষাৎকারটি থেকে আমরা এতটুকু বুঝতে পারি, আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখি, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যদি খেয়াল করি যে কিছু কিছু রাজনীতিবিদ এমন ধরনের কথা বলছেন যেন তারা কালকেই ক্ষমতায় যাচ্ছেন এবং ক্ষমতায় গেলে তারা সকল ক্ষমতার অধিকারী হবেন। এটাও তাদের কথার মধ্যে একটা দাম্ভিকতা প্রকাশ পায়, এমন একটা ভাব প্রকাশ করেন তারা যে তারা আগামীতে ক্ষমতায় গেলে ক্ষমতা থেকে তারা আর বিতাড়িত হবেন না, তাদের ক্ষমতার পরিবর্তন হবে না, এমন একটা ভাব তারা দেখাচ্ছেন তাদের বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। তো ওবায়দুল কাদেরের এই সাক্ষাৎকারটি যদি তারা শুনে থাকে তাহলে তাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে ওবায়দুল কাদের, যদি আমরা ভুল না করে থাকি, বাংলাদেশের বিগত সরকারের যে স্বৈরাচার সরকার, সেই সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি ছিলেন ওবায়দুল কাদের এবং তার কথায় অনেক কিছুই হতো। তিনি দাম্ভিকতার সাথে বলতেন যে বিএনপি জামায়াত কিছুই করতে পারবে না এবং তারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। ওই দাম্ভিকতা থেকে তাদেরকে সেই আকাশ থেকে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা মাটিতে টেনে হিচড়ে নামিয়ে দিয়েছে তাদের ওই ক্ষমতার মসনদ থেকে। তো এ থেকে আজকে যারা রাজনীতি করছেন, আজকে যারা মাঠ পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে দাম্ভিকতামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই সাবধান হয়ে যান, আগে থেকেই সাবধান হয়ে যান। আপনারা দাম্ভিকতা পরিহার করুন, সাধারণ জনগণের পালস বোঝার চেষ্টা করুন এবং সাধারণ জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করুন। সেই প্রেক্ষিতে আপনারা ভবিষ্যৎ সরকার গঠনের একটা পরিকল্পনা করুন। আমরা যদি আরও একটা সংবাদ দেখি, গায়েশ্বর চন্দ্র রায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় তার একটি বক্তব্যে বলেছেন যে আমরা যদি রাস্তায় নামি তাহলে ইউনূস সরকার 24 ঘন্টা ক্ষমতায় থাকতে পারবে না। এটা ওই ওবায়দুল কাদের ওই দাম্ভিকতাটা এখানে প্রকাশ পায় যে তারা রাস্তায় নামলে 24 ঘন্টা সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে গত 17 বছর তারা কোথায় ছিল? আর এই রাস্তায় নামার যেই আক্ষেপ, সেটা তারা এতদিন কোথায় রেখেছিলেন? এবং তাদের এই ক্ষমতা, তাদের এই পাওয়ার এতদিন কোথায় ছিল, কোথায় লুকায়িত ছিল, কেন তারা এতদিন এই পাওয়ারটা দেখাননি? এটা প্রশ্ন থেকেই যায়। আর 24 ঘন্টায় সরকার হটিয়ে দেওয়ার যেই হুমকিতেই তিনি দিচ্ছেন, আমার মনে হয় তিনি বর্তমান সময়ে যে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের নিচে যে সকল মন্তব্য আসে এবং মাঠ পর্যায়ে সাধারণ জনগণ, আমরা বিভিন্ন টিভি চ্যানেলে যে সাধারণ জনগণের যে ইন্টারভিউগুলো দেখি যে ইউনূস সরকারের জন্য কে কী করতে পারে, এই ইন্টারভিউগুলো আমার মনে হয় তিনি খেয়াল রাখেন না, তিনি খেয়াল করেন না, অথবা তিনি দেখেন না। যদি তিনি দেখতেন তাহলে এই কথাটা বলার আগে 100 বার চিন্তা করতেন। আমরা আরও একটি নিউজ দেবো। আজকের দিনে সরকারি চাকরিজীবীরা একটা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনের মাঝেই একটা গ্যাজেট পাস হয়েছে সরকারি চাকরিজীবীদের উপরে। সেই গ্যাজেটটা হলো 4টা বিষয়ে তাদের শাস্তির আওতায় আনার একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে বলা হয়েছে আনুগত্য বা শৃঙ্খলা ভঙ্গ, কর্মসংস্থানে অনুপস্থিতি, দায়িত্বে গাফিলতি, অন্যদের উস্কানি দেওয়া, কর্তব্য থেকে বিরত রাখার চেষ্টা এবং অন্যদেরকে কর্তব্য পালনে বাধা দেওয়া। মানে সে তার নিজের কাজ থেকে যদি সে কোনো কারণে অবহেলা করে, কাজে যদি অবহেলা করে, যদি কোনো কারণে সে অন্যকে অবহেলা করতে প্ররোচনা করে, নিজে কাজ থেকে বিরত থাকে, অন্যকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, প্ররোচনা করে, সেক্ষেত্রে তার উপরে এই শাস্তি লাঘব হতে পারে এবং শাস্তিটা তার চাকরি যেতে পারে, এমন শাস্তি আছে, অর্থদণ্ড হতে পারে এবং কারাবাসও হতে পারে। এমন একটা শাস্তি রেখে একটা গ্যাজেট পাস করা হয়েছে এবং এটার প্রেক্ষিতে
তারা আমরা যদি ভুল না করে থাকি তাহলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা প্রকাশ পেয়েছে সেখান থেকে আমরা দেখতে পারি তারা বিভিন্ন মন্ত্রণালয় ঘেরাও করেছে এবং মন্ত্রণালয় ঘেরাও করে তারা আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি হাসনাত আবদুল্লাহ তিনি একটা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা কর্মসংস্থানে যাবে না, যারা কর্মসংস্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে অতি শীঘ্রই শক্ত হাতে দমন করা হবে এবং তাদের রিপ্লেসমেন্ট তৈরি করা হবে, রিপ্লেসমেন্ট নিয়ে আসা হবে। আমরা যদি আরও একটা নিউজ দেখি, গণ অধিকার পরিষদের যে সদস্যরা, হাতে গোনা 2-4 জন সদস্য যারা আছে, তারা গত 2-3 দিন যাবত আমরা দেখতেছি তারা বিএনপির পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করছে, কথা বলছে। তো তাদেরকে আমি বলবো, আমি আমার গত ভিডিওতে বলেছি গণ অধিকার পরিষদকে আমি ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে আখ্যা করি, তাদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে চিহ্নিত করি, কারণ তাদেরকে আসলে কেউ এখন ভ্যালু দিচ্ছে না। তো তারা ভ্যালু পাওয়ার জন্য, তারা লাইমলাইটে আসার জন্য হয়তো এমন বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন এবং তারা সময় সময় সরকারের শুধু সমালোচনা না, কঠোর সমালোচনাও করে যাচ্ছেন। আমরা পরের নিউজটিতে দেখব, ফরিদপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 144 যারা জারি হয়েছে, সেখানকে আধিপত্য বিস্তারকে নিয়ে একটা চাঁদাবাজি অথবা টেন্ডারবাজি এমন একটা সমস্যা নিয়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেখানে 144 যারা জারি হয়েছে। এই খবরটা শুধু যে ফরিদপুরে তা না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির যেই দলীয় কর্মীরা তারা বিভিন্ন গ্রুপে ডিভাইডেড হয়ে তারা বিভিন্ন গ্রুপিংয়ের মাধ্যমে তারা একে অপরের উপর ক্ষিপ্ত হয়ে আছে, একে অপরের উপর আক্রমণ করছে, একে অপরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং বিভিন্ন সময় মারামারি, হানাহানি এবং খুন হওয়ার মতো ঘটনাও ঘটছে। আমরা পরবর্তী সংবাদটি দেখব, জুলাই বিপ্লবে আহত 4 জন বিষ পানের চেষ্টা করেছে এবং তারা বেঁচে আছে, তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা যদি খেয়াল করি, জুলাই বিপ্লবে আহতরা যারা হসপিটালে এখনও চিকিৎসা নিচ্ছে, বিভিন্ন সময়ে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি যে তাদের প্রপার চিকিৎসা হচ্ছে না, তারা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না, পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। এই বিষয়টা নিয়ে আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো, অতি শীঘ্রই যত দ্রুত সম্ভব তাদের এই চিকিৎসা ব্যবস্থাটাকে সচল করা উচিত, চিকিৎসা ব্যবস্থার দিকে নজর দেওয়া উচিত এবং তাদেরকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করা উচিত। এবং শুধু তাদের চিকিৎসা নয়, তাদের যারা পরিবারের ভরণ পোষণ করা দরকার, যাদের আয় রোজগারে কোনো একটা পরিবার পরিচালিত হতো, তাদেরকে সেই পরিবার সচ্ছল রাখার জন্য সেই পরিবারকেও আর্থিক সহযোগিতা করা উচিত। এবং যতটুকু করা হয়েছে, আমরা যদি ভুল না করে থাকি 1 লক্ষ টাকা বা তার এদিকে কম বেশি কিছু একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, আসলে এটা দিয়ে কিছুই হয় না। তাদেরকে একটা সাস্টেনেবল লাইফ লিড করার জন্য, তাদেরকে একটা জীবনযাপনের জন্য এমন একটা ব্যবস্থা করে দেওয়া উচিত যেন তারা পরবর্তীতে কারো কাছে হাত পাততে না হয়। কারণ তারা আমাদের দেশের সূর্য সন্তান, তারা 24-এর সৈনিক, তারা 24-এর জীবন দিতে দ্বিধাবোধ করেনি, তারা গুলির সামনে দাঁড়াতে দ্বিধাবোধ করেনি। তাদের সম্মানার্থে এতটুকু সহযোগিতা করা উচিত। আমরা আরও একটি সংবাদ দেখব, আমরা আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই বিএনপির পরিচিত মুখ রুমিন ফারহানা, তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রকার বক্তব্য দিয়ে বিতর্কিত হচ্ছেন। তার কথাবার্তাগুলো অনেকটা বিগত সরকারের যে সকল এমপি মন্ত্রী ছিল তাদের মতো হয়ে যাচ্ছে। তিনি আসলে হাসির পাত্র হয়ে যাচ্ছেন দিনকে দিন, তিনি গ্রহণযোগ্যতা হারাচ্ছেন। তিনি তার একটি বক্তব্যে বলেছেন, বর্তমান সরকারকে তিনি বলেছেন ব্যর্থ সরকার এবং গত 9 মাসে খুব সুন্দরভাবে ব্যর্থ হয়েছে এবং তার ব্যর্থতা ঢাকার জন্য তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন অথবা রিজাইন করতে চেয়েছিলেন। তো আমি তার উদ্দেশ্যে বলবো, যদি আমার ভিডিওটা তার পর্যন্ত পৌঁছায়, তার উদ্দেশ্যে বলবো আপনি সংযত হন এবং দৃষ্টি দিয়ে দেখুন সাধারণ জনগণ, মাঠ পর্যায়ে যারা দিন যাপন করে, যারা শ্রমিক, দিনে যা আয় করে সেটা দিয়ে তাদের সংসার চলে, ওই পর্যায়ে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন যে বর্তমান ইউনূস সরকার কতটুকু সফল আর কতটুকু বিফল। ধন্যবাদ সবাইকে। আলোচনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, মন্তব্য করে যাবেন কেমন হলো, আর কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন, ভুল শুধরানোর সুযোগ দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।